আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ক্লাস 9-এর শিক্ষার্থী যারা আছো, নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায় থেকে ক্লাস নেব। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আমি সুরাইয়া আক্তার, সহকারী শিক্ষক, ভূগোল, দিনাজপুর জিলা স্কুল। ক্লাসের শুরুতেই আমরা একটি ভিডিও দেখব। তোমরা ভিডিওটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে যে আজকে আমরা কোন বিষয়ে পাঠদান করব। তোমরা এখানে কতগুলো গোলাকার বস্তু দেখতে পাচ্ছ এবং একটি বস্তুকে কেন্দ্র করে এই বস্তুগুলো একটি নির্দিষ্ট পথে ঘুরছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকে আমরা সৌরজগৎ বা সোলার সিস্টেম নিয়ে আলোচনা করব। তো তোমরা খাতা কলমে আজকের বিষয়টি লিখে নাও। আজকে সৌরজগতের ধারণা ব্যাখ্যা করতে পারবে পাঠদান শেষে। সৌরজগতের গ্রহগুলোর নাম বলতে পারবে ও শনাক্ত করতে পারবে। প্লুটোকে গ্রহ থেকে বাদ দেওয়ার কারণও বর্ণনা করতে পারবে এবং পৃথিবী গ্রহে জীব বসবাসের কারণ ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা সৌরজগৎ বিষয়টি জানার আগে মহাবিশ্ব সম্পর্কে একটু ধারণা নেই। আমাদের এই মহাবিশ্বে রয়েছে নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ছায়াপথ, ধূমকেতু, নীহারিকা, উল্কা ও অন্যান্য জ্যোতিষ্ক। এদের নিয়েই গঠিত এই মহাবিশ্ব। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটি মহাবিশ্বের নীহারিকা, অসংখ্য ছায়াপথ, অসংখ্য গ্যালাক্সি এবং আমাদের মতো হাজার হাজার সৌরজগৎ রয়েছে। এই বিন্দুটাকে যদি আমরা সৌরজগৎ ধরি, তাহলে আমাদের এই সৌরজগৎটি বোঝা যাবে যে ছোট্ট একটি বিন্দুতে আমাদের বিশাল সৌরজগৎ রয়েছে। এরপর আসি সৌরজগৎ কি। সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ বা সৌর পরিবার গঠিত। ছায়াপথ, তোমরা অনেকে নাম শুনেছ মিল্কি ওয়ে বা ছায়াপথ। মেঘবিহীন রাতের আকাশে সাদা তুলার মতো যে লম্বা পথ অর্থাৎ আলোকবিন্দু দেখা যায়, এদেরকে ছায়াপথ বলা হয়। এটা একটি ছায়াপথের ছবি। ছায়াপথটি এরকম আকাশের দিকে তাকালে এরকম দেখা যেতে পারে। এরপর আসছে নীহারিকা। মেঘমুক্ত রাতের আকাশে আমরা বিভিন্ন আকৃতির অনেক অস্পষ্ট আলো দেখতে পাই, এগুলোকে নীহারিকা বলে। নীহারিকা বিভিন্ন আকৃতির হয়ে থাকে। এখানে এক ধরনের নীহারিকা দেখানো হয়েছে। এবার জ্যোতিষ্ক কি। মেঘমুক্ত রাতের আকাশে ও দিনের আকাশে যত আলোকবিন্দু আমরা দেখতে পাই, এদেরকে সবাইকে জ্যোতিষ্ক বলা হয়ে থাকে। আর যেসব জ্যোতিষ্কের শুধু নিজস্ব আলো আছে, তাদেরকেই নক্ষত্র বলা হয়। আমাদের সৌরজগতের নক্ষত্র হচ্ছে সূর্য। এরপরে আসছে গ্রহ। সূর্যকে কেন্দ্র করে যে জ্যোতিষ্ক ঘোরে, তাদেরকে গ্রহ বলে। যেমন পৃথিবী একটি গ্রহ। এরকম আমাদের সৌরজগতে 8টি গ্রহ রয়েছে। উপগ্রহ। গ্রহকে কেন্দ্র করে যে জ্যোতিষ্কগুলো ঘোরে, তাদেরকে উপগ্রহ বলে। যেমন পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। ধূমকেতু, এরা পাথর ও গ্যাস দ্বারা গঠিত। এরা চলার সময় লম্বা লেজ তৈরি করে সূর্যের চারদিকে পরিক্রমণ করে। গ্রহাণুপুঞ্জ, 1.6 থেকে 805 কিলোমিটার ব্যাস বিশিষ্ট ছোট গ্রহগুলোকে গ্রহাণুপুঞ্জ বলে। এরা মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝামাঝিতে অবস্থান করে।
উল্কা মহাকাশের ছোট ছোট পাথরখণ্ড যেগুলো মাঝে মধ্যেই পৃথিবীর মধ্যাকর্ষণের ফলে পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়ে তাদেরকে উল্কা বলা হয়। পৃথিবীর অনেক জায়গায় এরকম উল্কা আঘাত হেনেছে এবং কয়েক মাইল পর্যন্ত সেই জায়গাগুলো দেবে গেছে বা গর্ত হয়ে গেছে। কক্ষপথ সূর্যের চারদিকে যে পথে গ্রহগুলো পরিক্রমণ করে তাকে কক্ষপথ বা অরবিট বলা হয়ে থাকে। সূর্যের চারদিকে যে গ্রহগুলো ঘরে এরকম 8টি গ্রহের জন্য আলাদা 8টি কক্ষপথ রয়েছে। এবার আমরা গ্রহগুলোর সংক্ষিপ্ত বিবরণ জেনে নিই। সূর্যের সবথেকে নিকটতম গ্রহ হচ্ছে বুধ। এর ব্যাস 4850 কিলোমিটার। এটি সূর্যের চারদিকে পরিক্রমণ করতে 88 দিন সময় লাগে। এর কোনো উপগ্রহ নেই। এরপরে রয়েছে শুক্রের স্থান। শুক্র সূর্য থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সন্ধ্যার পশ্চিম আকাশে এটি সন্ধ্যা তারা এবং ভোরে পূব আকাশে এটি শুকতারা হিসেবে আমরা দেখতে পাই। এটি সূর্যের চারদিকে 225 দিনে একবার পরিক্রমণ করে। এর ব্যাস 12,104 কিলোমিটার। এরও কোনো উপগ্রহ নেই। পৃথিবী এটি তৃতীয় গ্রহ। আয়তনে পৃথিবী 51,1,422 বর্গ কিলোমিটার। পূর্ব পশ্চিমের ব্যাস 12,752 কিলোমিটার, উত্তর দক্ষিণে 12,709 কিলোমিটার। সূর্য থেকে গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। এটি সূর্যের চারদিকে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে একবার পরিক্রমণ করে। এর একটি উপগ্রহ হচ্ছে চাঁদ। এরপরে মঙ্গলের স্থান। এর ব্যাস 6,779 কিলোমিটার। এটি 687 দিনে একবার পরিক্রমণ করে। এর দুটি উল্লেখযোগ্য গ্রহ হলো ডিমোস ও ফোবস। এরপরে আসে সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। এর ব্যাস 1,39,822 কিলোমিটার। এটি 12 বছরের সূর্যের চারদিকে একবার পরিক্রমণ করে। এর 67টি উপগ্রহ রয়েছে। লো, ইউরোপা, গ্যানিমেড, ক্যাপলিস্টো প্রধান। এরপরে আসছে শনি গ্রহ। শনি গ্রহ দ্বিতীয় বৃহত্তর গ্রহ। এর ব্যাস 1,16,464 কিলোমিটার। এটি সূর্যের চারদিকে 29 বছর 5 মাসে একবার পরিক্রমণ করে। এই শনি গ্রহের 3টি উজ্জ্বল বলয় রয়েছে। এরপরে আসছে ইউরেনাস। এর গড় ব্যাস 49,000 কিলোমিটার। এটি সূর্যের চারদিকে পরিক্রমণ করতে সময় নেয় 84 বছর। এর 27টি উপগ্রহ রয়েছে এবং সর্বশেষে রয়েছে নেপচুন। এর গড় ব্যাস 49,244 কিলোমিটার। এটি পরিক্রমণ করতে সময় নেয় 165 বছর। এর 14টি উপগ্রহ রয়েছে। ট্রাইটন ও নেরাইড এদের মধ্যে উল্লেখযোগ্য। এই নিয়ে পৃথিবী সহ সূর্যের চারদিকে মোট 8টি গ্রহ পরিক্রমণ করছে। পৃথিবীতে সূর্যের চারদিকে আগে 9টি গ্রহ পরিক্রমণ করত, কিন্তু বর্তমানে আগে যে নবম গ্রহটি ছিল প্লুটো, একে গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে। তো প্লুটোকে কেন গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখি। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন দ্বারা ঘোষিত নতুন নিয়ম অনুযায়ী মহাকাশে অবস্থিত কোনো বস্তুকে তখনই গ্রহ বলে বিবেচিত হবে যখন গ্রহগুলো গোলাকার হবে এবং সূর্য অথবা কোনো তারাকে অর্থাৎ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরবে এবং তার অরবিট বা কক্ষপথে সবকিছু পরিষ্কার করে দেবে, অর্থাৎ তার আকর্ষণে আকর্ষিত হয়ে আশেপাশের সমস্ত অবজেক্ট তার সাথে ধাক্কা খাবে বা তাকে প্রদক্ষিণ করতে শুরু করবে। কিন্তু কখনোই
যেন সেই অবজেক্টগুলি এলোমেলোভাবে সেই বস্তুর চারপাশে ঘুরে না বেড়ায়। তো দেখা যায় যে প্লুটো প্রথম দুটি শর্ত মানলেও, অর্থাৎ প্লুটো গোলাকার এবং সূর্যের চারদিকে পরিক্রমা করছে, কিন্তু তৃতীয় শর্তটি না মানায় প্লুটোকে আগস্টের 2006 সালের একে সৌরজগৎ থেকে বাদ দেওয়া হয়। সেই থেকে সৌরজগতে বর্তমানে 8টি গ্রহ রয়েছে এবং আরো দেখা যায় যে প্লুটোর যে কক্ষপথটি রয়েছে অন্যান্য কক্ষপথ থেকে একটু আলাদা। এর কক্ষপথটি নেপচুনের কক্ষপথকে ছেদ করে এবং অনেক সময় নেপচুনের আগেই প্লুটো চলে আসে। এই জন্যই প্লুটোকে বর্তমানে গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্লুটো গ্রহকে কেন বাদ দেওয়া হয়েছে। এখন আসি পৃথিবীকে কেন বাসযোগ্য বলা হয়, অর্থাৎ পৃথিবী যেহেতু একটি গ্রহ, অন্যান্য গ্রহে মানুষ বা জীব বসবাস করে না, পৃথিবীতে কেন বসবাস করে। পৃথিবীতে একটি নিজস্ব বায়ুমণ্ডল রয়েছে, এর আলো তাপ আছে, পানি আছে এবং বাতাসও আছে। ফলে জীব বসবাসের সকল অনুকূল পরিবেশ বিদ্যমান থাকায় পৃথিবী নামক এই গ্রহটি জীব বসবাসের জন্য উপযোগী। তো শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ যে বিষয়গুলো জানলে বা শুনলে, সে বিষয় থেকে আমি কিছু প্রশ্ন তোমাদেরকে ধরি। আমি আশা করি তোমরা বলতে পারবে এবং যদি ক্লাসটি মনোযোগ সহকারে শুনে থাকো অবশ্যই বলতে পারবে। জ্যোতিষ্ক বলতে কি বুঝো? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে মহাবিশ্বে বা মহাকাশে যত আলোকবিন্দু আমরা দেখি এদের সবাইকে একটি নাম হচ্ছে জ্যোতিষ্ক। সবাইকে একবারে জ্যোতিষ্ক বলা হয়। নক্ষত্র কি? এই যেসব জ্যোতিষ্কের শুধু নিজস্ব আলো আছে এদেরকেই নক্ষত্র বলে। সৌরজগৎ কি কি নিয়ে গঠিত? তোমরা তো বুঝতে পেরেছ। গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, গ্রহাণুপুঞ্জ ইত্যাদি নিয়ে সৌরজগৎ গঠিত। শনি গ্রহটি দেখতে কেমন? শনি গ্রহটি অন্যান্য গ্রহের মতো গোলাকার, তবে এর 3টি বলয় রয়েছে বিভিন্ন গ্যাস দ্বারা তৈরি, পাথর এবং গ্যাস দ্বারা তৈরি 3টি আলাদা বলয় রয়েছে। গ্রহ এবং নক্ষত্রের মধ্যে 2টি পার্থক্য লেখো। গ্রহ এবং নক্ষত্র দুজনকে আমরা জ্যোতিষ্ক বলবো, কিন্তু নক্ষত্র নিজস্ব আলো আছে, গ্রহ নিজস্ব আলো নেই। গ্রহগুলো নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, যেমন সূর্য একটি নক্ষত্র, কিন্তু নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘোরে না। কোন গ্রহটি জীব বসবাসের জন্য উপযোগী এবং কেন? আমরা একটু আগে জেনেছি যে পৃথিবী নামক গ্রহটি একমাত্র জীব বসবাসের জন্য উপযোগী, কারণ জীব বসবাসের সকল অনুকূল পরিবেশ এই গ্রহে রয়েছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছো। যদি এই বিষয়ে কোনো সমস্যা থাকে তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তো তোমরা একটি বাড়ির কাজ নিয়ে নাও। পর্যায়ক্রমে গ্রহগুলোর নাম, উপগ্রহের সংখ্যা, ব্যাস এবং পরিক্রমণের সময় উল্লেখ করে একটি তালিকা তৈরি করবে। তোমরা বইয়ের সাহায্যে এবং আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই এটা তৈরি করতে পারবে। তোমরা তৈরি করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সাবধানে থাকবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।